শেয়ার ভ্যালুয়েশন, এইখানে শেয়ার ভ্যালুয়েশনের সূত্রে একবারে সহজ যেটা, সেটা হচ্ছে সম্পত্তি ভিত্তিক ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন মেথড বা নেটওয়ার্থ মেথড। এটার আরও বেশ কিছু নাম আছে। তো একবারে যদি সব থেকে সহজ যেটা সূত্র, নিট অ্যাসেটকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ। সাধারণত তিনটা পদ্ধতিতে শেয়ার ভ্যালুয়েশন করা যায়। এই যে সম্পত্তি ভিত্তিক, এই যে ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন মেথড, এইটা একটা পদ্ধতি আছে। তারপর আছে ইল্ড মেথড। ইল্ড মেথড আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে আর্নিংয়ের উপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে ডিভিডেন্ডের উপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালুয়েশন মেথড। এই তিনটা পদ্ধতিতে সাধারণত শেয়ার ভ্যালুয়েশন করা যায়। তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই যে প্রথমে এটা, এর মধ্যে আবার একটু ঝামেলা আছে, সেইটা আমি একটু দেখাচ্ছি পরের পেজে গেলেই। এই যে দেখো, এইখানে দুইটা পোর্শনে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটা আমি আসলে আজকে দিব না, আজকে আমরা অন্য টাইপের অঙ্ক করব, এটা আমি অঙ্কের মধ্যে আলোচনা করে দিব। এই জিনিসটা আমরা যখন ডিপলি আলোচনা করব তখন এইটা নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করলে মূল অঙ্ক তোমাদের বোঝাতে একটু জটিল হয়ে যাবে। তো আগে আমরা অন্যান্য অঙ্কগুলো সূত্রভিত্তিক পড়ব, আর ইল ভ্যালুয়েশনটা একটু দেখাই দিই। ইল ভ্যালুয়েশনটা কীভাবে করব আমরা, এই যে দেখো, এই যে প্রথম যেটা, সেটাকে আমরা দেখছিলাম নিট অ্যাসেটকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ, আর ইল ভ্যালুয়েশন মেথড প্রফিটের উপর ভিত্তি করে, ডিভিডেন্ডের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে বলছিলাম কি ফেয়ার ভ্যালু মেথড। ফেয়ার ভ্যালু মেথডটা সব থেকে সোজা, আবার কঠিনও বলা যায়। ফেয়ার ভ্যালু মেথডটা হচ্ছে কি, ইন্ট্রিনসিক ভ্যালু, যে প্রথমটা এবং দ্বিতীয়টা মার্কেট ভ্যালু, এই দুইটা যোগ 2 দিয়ে ভাগ। ইন্ট্রিনসিক ভ্যালু কোনটা, ওই যে প্রথম পৃষ্ঠায় যেটা দেখলাম সেইটা, আর মার্কেট ভ্যালু কোনটা, যে দ্বিতীয় মেথডটা, ইল ভ্যালুয়েশনটাই হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন মেথড। এই ইল ভ্যালুয়েশন মেথডটাই হচ্ছে মার্কেট ভ্যালুয়েশন মেথড। মোট কথা প্রথম দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে ফেয়ার ভ্যালু মেথড। তাহলে এইখানে যে সূত্রগুলো আছে এগুলো আমরা অঙ্ক ভিত্তিক আলোচনা করব, তোমাদের একটু সুবিধা হবে, পরে প্রয়োজনে আবার সূত্রতে যাব। ঠিক আছে, আমরা কয়েকটা অঙ্ক দেখি সরাসরি। এইখানে আলাদা আলোচনা আমি করতেছি না, কারণ এক একটা অঙ্কে এক এক রকম সিচুয়েশন থাকে। এই সূত্রটা টোটালি পরে আলোচনা করব, আর আমাদের নর্মালি আজকে এইসব সূত্র দিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে আমি অঙ্কে চলে যাচ্ছি। এখন শেয়ার ভ্যালুয়েশনটা ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হতে পারে? শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে গুডউইল। খেয়াল করো, আমরা যে এর আগে শিখছি গুডউইল সাধারণত সুপার প্রফিট মেথডে নির্ণয় করছি, তুমি অন্য মেথডও চাইলে করতে পারো। তবে সাধারণত শেয়ার ভ্যালুয়েশন যদি চায়, তখন যদি গুডউইল বের করা লাগে, তখন সুপার প্রফিটে বের করা হয়ে থাকে সাধারণত, বা চাওয়া হয় সুপার প্রফিট মেথডটাই। আর আমরা সুপার প্রফিট মেথডে গুডউইল বেশ কিছু অঙ্কই এর আগে করা হয়েছে। এখন গুডউইল যদি অঙ্কে দেয়া থাকে ভ্যালুয়েশন করা, তখন কিন্তু আমাদের গুডউইল বের করা লাগবে না। যেমন এই অঙ্কটার দিকে একটু তাকাও, এই অঙ্কের দিকে দেখলেই বুঝতে পারবা। এই দেখো, গুডউইল কিন্তু মূল্যায়ন করা আছে, তাহলে আমাদের গুডউইল বের করা লাগবে না। যদি গুডউইল বের করা না লাগে তাহলে শুধুমাত্র আমরা শেয়ার ভ্যালুয়েশন করব। আর যদি গুডউইল করা লাগে তাহলে প্রথমে গুডউইল করব, তারপর শেয়ার ভ্যালুয়েশন করব। শেয়ার ভ্যালুয়েশন কখন করব, আমাদের অঙ্কে কিভাবে চাবে সেটা আমরা একটু দেখি। এই অঙ্কটা প্রথমে পড়ি। স্যার এটা কত অধ্যায়? এটা ওই যে গুডউইল আমরা যেটা আলোচনা করতেছিলাম, গুডউইলেরই একটা পার্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টার আর অ্যাকাউন্টিং থিওরির 15 নম্বর চ্যাপ্টার, দুইটা সেম অধ্যায়, কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে গুডউইল আর একটা হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন। গুডউইল না পারলে শেয়ার ভ্যালুয়েশনও পারা যাবে না, কারণ শেয়ার ভ্যালুয়েশন করতে হলে গুডউইল জানা থাকা লাগবে। এখন গুডউইল কখন লাগবে,
যদি এই গুডউইল ভ্যালুয়েশন করা না থাকে তখন আমাদের গুডউইল যে সূত্রে শিখছি এর আগে সেই পদ্ধতিতে বের করা লাগবে। আর যদি এরকম ভ্যালুয়েশন করা থাকে তাহলে আমাদের আর বের করা লাগবে না। এখন আমাদের সব তথ্য গুডউইলের মতোই থাকবে। এর আগে যে গুডউইলের অঙ্ক করেছি একবারে ঠিক ওই রকম তথ্যই থাকবে। এখন দেখো এখানে কিছু লায়াবিলিটি দেওয়া আছে, কিছু অ্যাসেটস দেওয়া আছে। এখন আমরা সমন্বয়গুলো দেখি। গুডউইল ইজ ভ্যালুড 37,000। এইটা থাকা মানে কি শেয়ার ভ্যালুয়েশনে আমাদের নতুন করে গুডউইল করা লাগবে না। এখন পরের লাইন কী বলা আছে, বিল্ডিং 50,000, মেশিনারি ডিপ্রিসিয়েটেড 25,000, স্টক 1,40,000। এগুলো কেন দেওয়া হয়? এগুলো হচ্ছে মার্কেট ভ্যালুর জন্য। অনেক দিন পর গুডউইল দেখছো, হয়তো আগের জিনিস তথ্য মনেও নাও থাকতে পারে, কিন্তু এগুলো দেওয়া হয় কিসের জন্য? মার্কেট ভ্যালুর জন্য। এছাড়া কি আছে, ডেটর্স আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ 90% অফ বুক ভ্যালু, মানে ডেটর্স যেটা আছে সেটা 90% হবে। দ্য ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার ওয়াজ নট পেড, ডিভিডেন্ড দেওয়া হয় নাই। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার, এই যে আমাদের করণীয়। এর আগে চাওয়া হয়তো কি, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড, আর এখানে গেছি ফাইন্ড দ্য ভ্যালু পার অর্ডিনারি শেয়ার। কোন মেথডে চাওয়া হয়েছে? কোনো মেথড বলে নাই। কোনো মেথড না বললে আমরা শুধুমাত্র ইন্ট্রিনসিক ভ্যালু একবারে সহজ যেটা আছে সেইটাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে একবারে যে সহজ পদ্ধতি সেটা কি, ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন মেথড। নিট অ্যাসেটকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব? নিট অ্যাসেটকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। আমরা ক্যাপিটাল এমপ্লয়েড করছি না, জাস্ট ওই রকমই ক্যাপিটাল এমপ্লয়েডে কী করছিলাম, গুডউইল আসতো না, ইনভেস্টমেন্ট আসতো না, তারপরে ফিকটিসিয়াস অ্যাসেটগুলো আসতো না। এইখানেও ওই রকম, শুধুমাত্র নিট অ্যাসেটের ক্ষেত্রে কি হবে, ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আসতো না, এটার ক্ষেত্রে আসবে। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় গুডউইল আসতো না, এটার ক্ষেত্রে আসবে। মানে সবই আসবে, শুধুমাত্র আসবে না প্রিলিমিনারি এক্সপেন্স। আসবে না কোনটা? প্রিলিমিনারি এক্সপেন্স। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সপেন্স নিব না, এবং আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় কারেন্ট লাইবিলিটি বাদ দিতাম, কিন্তু এইখানে বাদ দিবা আউটসাইড লাইবিলিটি। নিট অ্যাসেটের তাহলে সূত্রটা কি দাঁড়ালো? নিট অ্যাসেট গুডউইল ভ্যালুয়েশনে যে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড করছি অনেকটা সেরকমই। অল অ্যাসেটস মাইনাস আউটসাইড লাইবিলিটি, অল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি, অল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি। এখন এই অল অ্যাসেট বলতে আমি তোমাদের যখন গুডউইল শিখিয়েছিলাম তখন বলছিলাম কি, গুডউইল আসবে না, ইনভেস্টমেন্ট আসবে না, ফিকটিসিয়াস অ্যাসেট আসবে না, গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে আসবে। আর এইখানে কি, গুডউইল আসবে এবং ইনভেস্টমেন্টও আসবে, শুধুমাত্র আসবে না কি, ফিকটিসিয়াস অ্যাসেট। আর এইটার ক্ষেত্রে ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে বাদ দিতাম কারেন্ট লাইবিলিটি, আর এইখানে বাদ দেব আউটসাইড লাইবিলিটি, মানে সকল লাইবিলিটি আমরা বাদ দিব। তাহলে আমাদের মূল কাজ কী করতে হবে? নিট অ্যাসেট বের করতে হবে। নিট অ্যাসেট আমরা কীভাবে বের করব? অল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। দেখো একটা জিনিস, আমরা একটু ফিনিশিংটা একটু দেখে আসি, তারপর আমরা মূল ইসে দেখতেছি। দেখো ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার আমাদের খুব ছোট অঙ্ক, কিন্তু এই যে দেখো এতটুকু কিন্তু অ্যান্সার, নিট অ্যাসেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। নিট অ্যাসেটটা কীভাবে বের করবে? এইমাত্র বললাম, অল অ্যাসেট মাইনাস আউটসাইড লায়াবিলিটি। এখন এই তথ্য বের করার জন্য আমাদের নাম্বার অফ শেয়ার তো সাধারণত অঙ্কে দেওয়া থাকবে বা বের করে নেব ছোটো একটু সূত্রের মাধ্যমে। আর নিট অ্যাসেটটা কীভাবে বের করবো? ওই যে ক্যাপিটাল এমপ্লয়েডের মতো একটা ওয়ার্কিংয়ে যাব। তাহলে আমরা ওয়ার্কিংয়ে যাই ক্যাপিটাল এমপ্লয়েডের মতো। দেখো
আমরা প্রথমে অল অ্যাসেট নিব। অল অ্যাসেটে প্রথমে আছে কি দেখো, গুডউইল। গুডউইল আছে কত, 10,000। আর এইখানে আছে কত গুডউইল, গুডউইল আছে 37,000। এইখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে অথবা অন্য যে কোনো এক জায়গায় মিস্টেক আছে। আমাদের এইখানে গুডউইল যেটা ভ্যালুয়েশন করা হয়েছে সেইটা নেব কত, 37,000। এইখানে 30,000 লেখছে, এইটা হয় এইটা 37,000 হবে, না হলে এইটা 30,000 হবে, মানে যে কোনো একটা অ্যামাউন্ট হবে। এখানে ভুল আছে, তো আমরা যেটা হবে এইখানে সেইটা নেব। বিষয়টা বুঝতে পারছো তো? এইখানে অ্যামাউন্ট লেখাটাই ভুল আছে, এইখানে যেটা থাকবে সেইটা নেব। এইখানে যদি 37,000 থাকে আমরা এইখানে 37,000 নেব, কিন্তু এইখানে যে 10,000 আছে সেটা কিন্তু আমরা নিব না। ওইখানেরটা কেন নিব না, কারণ আমরা নতুন করে গুডউইল মূল্যায়ন করেছি। কত টাকা হয়েছে, 37,000 টাকা। এখানে 37,000 হবে, অথবা যে এখানে যদি 30,000 রাখতে চাই তাহলে এখানে 30,000 হবে। যোগ করলে যেইটা মিলবে সেইটা অনুযায়ী আমরা বসাই নেব। তাহলে আমাদের গুডউইল গেল। তারপরে বিল্ডিং আছে কত, 60,000, 60,000। আর এখানে বিল্ডিং নেওয়া হয়েছে কত, 50,000। কেন নেওয়া হয়েছে, কারণ এই যে মার্কেট ভ্যালু দেওয়া আছে 50,000। আমরা কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডও এরকম করছি, অনেকটা সেই রকমই। শুধুমাত্র এখানে বাদ যাবে কি, সকল লাইবিলিটি। ক্যাপিটাল এমপ্লয়েডে বাদ যেত কারেন্ট লাইবিলিটি, এখানে বাদ যাবে সকল লাইবিলিটি। মেশিনারি দেখো কত নেওয়া হয়েছে, 3,25,000, কিন্তু মেশিনারি আছে কত, 3,50,000। তাহলে এখানে কীভাবে মেশিনারিটি নেওয়া হয়েছে, মেশিনারি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড টাকা 25,000, মানে কি 3,50,000 থেকে 25,000 ডিপ্রিসিয়েশন হয়েছে। তাহলে বাদ দিয়ে যেটা থাকবে বর্তমান মূল্যে, বর্তমান বাজার মূল্যে যেটা থাকবে সেইটা আমরা সম্পত্তি হিসেবে নেব। তাহলে আমাদের এরপরে আছে কি স্টক। স্টক নেওয়া হয়েছে 1,20,000, আর এখানে নেওয়া হয়েছে কত, 1,40,000। কীভাবে পেলাম, এই যে দেখো স্টকের মূল্য দেওয়া আছে কত, 1,40,000। তারপরে দেখো ডেটর্স আছে 1,60,000, কিন্তু এইখানে নেওয়া হয়েছে কত, 1,44,000। কেন নিয়েছে, এই দেখো ডেটর্সের কথা লেখা আছে 90%। তাহলে আমরা ডেটর্স নিলাম কত, 1,60,000-এর 90%। সর্বশেষ আছে কি ক্যাশ অ্যাট ব্যাংক 10,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক 10,000 টাকা নেওয়া হয়েছে। এরপরে দেখো প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স কেন নেওয়া হয় নাই, দেখো তো এইখানে তো প্রিলিমিনারি এক্সপেন্স নেয় নাই। কেন নেয় নাই, কারণ কেউ একজন বলো তো পারলে। এটা তো সম্পত্তির ভিতর পড়ে না, এটা হচ্ছে ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ। প্রিলিমিনারি এক্সপেন্স, আন্ডার রেটার কমিশন, ডিসকাউন্ট অন শেয়ার, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, তারপরে হচ্ছে ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট বা ডেবিট ব্যালেন্স অফ ইনকাম স্টেটমেন্ট। এগুলো হচ্ছে কি ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ আমরা নিব না। তাহলে এইগুলো কিন্তু আসলে এটা কিন্তু কঠিন না, সহজভাবে নিলে সহজ, কঠিনভাবে নিলে কঠিন। এইখানে যে সম্পত্তিগুলো আছে মার্কেট ভ্যালু থাকলে মার্কেট ভ্যালু নিব, আর মার্কেট ভ্যালু না থাকলে এইখানে যে ভ্যালু আছে সেইটা নেব। তো আমাদের এইখানে প্রতিটারই কি মার্কেট ভ্যালু আছে, আমরা মার্কেট ভ্যালুতেই নিয়েছি, শুধুমাত্র আমরা নেই কি প্রিলিমিনারি এক্সপেন্স। তাহলে এতটুকু কিন্তু খুবই সহজ। এইখান থেকে বাদ দেব কি, এর আগে ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় আমরা শুধুমাত্র বাদ দিতাম কারেন্ট লাইবিলিটি, আর এখন আমরা বাদ দিব অল লাইবিলিটি, আউটসাইড লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটি হিসেবে এখানে কী কী আছে আমরা একটু দেখি। সানরি ক্রেডিটর, আদার্স লাইবিলিটি 40,000, আর কত 10,000, 50,000। এখন বলতে পারো স্যার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা কিন্তু মালিকানা সত্তা, রিজার্ভ এটা কিন্তু মালিকানা সত্তা, অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার এগুলো কিন্তু মালিকানা সত্তা। তাহলে আমাদের এইখানে লং টার্ম লাইবিলিটি নাই, শুধুমাত্র আছে কি কারেন্ট লাইবিলিটি। 40 আর 10, 50,000 আমরা বাদ দিব। তাহলে আমাদের বের হবে কি নিট অ্যাসেট। তাহলে আমরা দেখি নিট অ্যাসেট বের করছে কীভাবে। এই যে দেখো 40 আর 10, 50,000 বাদ দিলে নিট অ্যাসেট কত হয়, এই যে নিট অ্যাসেট 6,49,000। এখন আমাদের অঙ্কে যদি খেয়াল করো, আমাদের অঙ্কে যদি অগ্রাধিকার শেয়ার থাকে, অঙ্কে যদি অগ্রাধিকার শেয়ার থাকে, আমরা যে শেয়ারটা বের করব দেখো ভ্যালু পার অর্ডিনারি শেয়ার।
এখানে আমরা কি বের করব? ভ্যালু পার অর্ডিনারি শেয়ার। কেন বের করব? আমরা একটু করণীয়তে দেখে আসি তো করণীয়তে কি চাওয়া হয়েছিল। এই যে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। কী চাওয়া হয়েছে? ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। কিন্তু নিট অ্যাসেটটা কিন্তু অর্ডিনারি শেয়ারটার জন্য, প্রেফারেন্স শেয়ারের জন্য। নিট অ্যাসেটটা কীভাবে হয়েছে? অর্ডিনারি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার উভয়ের জন্য হয়েছে। এই জন্য কী করতে হবে? এই যে নিট অ্যাসেট যেটা বের হয়েছে 6,49,000, এইখান থেকে আমরা অগ্রাধিকার শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বাদ দিয়ে দেব। অগ্রাধিকার শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা বাদ দিয়ে দেব। অগ্রাধিকার শেয়ার অঙ্কে আছে 1,00,000, আর তার লভ্যাংশ ওই যে পার্সেন্টেজ দেওয়া আছে 6%। 1,06,000 বাদ দিলে 5,43,000। এই টাকাটা কাদের জন্য রাখা? এই টাকাটা সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য রাখা। তাহলে নিট অ্যাসেট ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার, এটা কার? ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার। সেইটা বের হয়ে গেল 5,43,000, তাকে নাম্বার অফ শেয়ার 5,000 দ্বারা ভাগ। নাম্বার অফ শেয়ারটা কীভাবে আসছে আমরা একটু মূল অঙ্কে দেখে আসি। এই যে দেখো, নাম্বার অফ শেয়ার কত আছে? 50,000 অর্ডিনারি শেয়ার অফ টাকা 10 ইস। 50,000 অর্ডিনারি শেয়ার অফ টাকা 10 ইস। তাহলে এইখানে দেখো 50,000 অর্ডিনারি শেয়ার 10 ইস, 50,000 গুণ 10, 5 লাখ। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এইখানে প্রেফারেন্স শেয়ার কিন্তু 1 লাখ। ডিভিডেন্ড কিন্তু দেয়া নাই, কিন্তু আমরা ডিভিডেন্ডটা কীভাবে বের করছি? অগ্রাধিকার শেয়ারের সাথে যে পার্সেন্টেজটা থাকবে, এই অগ্রাধিকার শেয়ার প্রেফারেন্স শেয়ার এর সাথে যে পার্সেন্টেজ, এই যে 6%, এই 6% হবে কি? এই 1 লাখের উপরে 1 লাখের 6% 6,000, আর এই 1 লাখ 6,000 আমরা বাদ দিছি। কেন বাদ দিছি? কারণ আমরা ভ্যালু বের করবো কার? এই যে অর্ডিনারি শেয়ারের ভ্যালু চাওয়া হয়েছে। তাহলে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা যে ভাগ করব, তাহলে ভ্যালুটা লাগবে কার? এই যে অগ্রাধিকার শেয়ার এবং তার লভ্যাংশ বাদে। এই জন্য এটা যদি থাকে বাদ দিতে হবে। তাহলে খুবই সহজ অঙ্ক, তবে এগুলো পেঁচাইলে অনেক পেঁচানো অঙ্ক আছে, সেটা আমরা ধীরে ধীরে শিখব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সারমর্ম কী দাঁড়ালো? আমরা প্রথমে অল অ্যাসেট নিলাম, এইখান থেকে সব নিলাম, কিন্তু নিছি কি? এইখানে যে আমাদের মার্কেট ভ্যালু দেওয়া আছে সেইটা অনুপাতে। শুধু নেই কি? প্রিলিমিনারি এক্সপেন্স। সেইখান থেকে বাদ দিয়েছে কি? কারেন্ট লায়াবিলিটি। বের হইল কি? নিট অ্যাসেট। এই নিট অ্যাসেটটা কিন্তু অগ্রাধিকার শেয়ারের জন্য, সাধারণ শেয়ারের জন্য। অগ্রাধিকার শেয়ার থাকলে অগ্রাধিকার শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ বাদ দিয়া আমাদের কাজ করতে হবে। বাদ দিয়ে কী করব? নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে নেব। এই যে তাহলে সর্বশেষ অংশ, এই যে অগ্রাধিকার শেয়ার এবং লভ্যাংশ বাদ দিলে যেটা থাকবে 5,43,000, সেইটাকে আমরা নাম্বার অফ শেয়ার 5,000 দ্বারা ভাগ করব। এখানে 5,000 না 50,000, যে কোনো এক জায়গায় ভুল আছে। এই বইতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল আছে। এখানে নাম্বার অফ শেয়ার হয় 5,000 হবে, নাহলে 50,000 হবে। ঠিক আছে। তো 50,000ই হওয়ার কথা, কিন্তু তাহলে আবার এই টাকাটা মিলে না। যে কোনো এক জায়গায় এই অঙ্ক দেওয়ার সময় অঙ্ক ভুল করছে, কারণ নাম্বার অফ শেয়ার এখানে মূল অঙ্কে 50,000 দেওয়া আছে, আর এইখানে আবার লেখছে 5,000। তাহলে যে কোনো এক জায়গায় ভুল আছে। তারপর আমরা আরেকটা শেয়ার ভ্যালুয়েশন অঙ্কে যাব, দেখি কোনটা যাওয়া যায়। আচ্ছা, এই একটা অঙ্ক আছে, এইটা আসি। এটা হচ্ছে 33 নম্বর অঙ্কটা। 33 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কী বলা আছে? ব্যালেন্স শিট দেওয়া আছে। এই অর্ডিনারি শেয়ার, এখানে কিন্তু প্রেফার শেয়ার নাই। এই অর্ডিনারি শেয়ারের সংখ্যা কীভাবে বের করবো? দেখো, এখানে 10 টাকা করে আছে। কত টাকা আছে? 3 লাখ। 10 টাকা করে যদি 3 লাখ শেয়ার আছে, তাহলে নাম্বার অফ শেয়ার হবে কত? 10 টাকা মূল্যের 30,000। কত হবে? 30,000। তাহলে সেটা তো আমাদের অলরেডি আমরা এইভাবে বের করবো প্রায় সব অঙ্কেই। যেমন কিছুক্ষণ আগে যেটা ছিল সেটাও কিন্তু ওই রকমই।
কিন্তু আমাদের অঙ্কে কোথাও একটা ভুল আছে, হয়তো প্রাইস পার শেয়ার বা যে কোনো এক জায়গায় ভুল আছে। আচ্ছা, আমরা করণীয় দেখে আসি আর কী কী তথ্য আছে দেখে আসি। এখানে তো যা আছে আমাদের পরিচিত। করণীয়টা আগে দেখবো, আমরা সবসময় করণীয়টা আগে দেখব। ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার। দেখো এখানে কিন্তু ফেয়ার ভ্যালু চাওয়া হয়েছে। ফেয়ার ভ্যালু চাইলে আমরা যে সূত্র দেখে আসছি কি, দুইটা মেথডই জানা লাগবে, ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই 2। ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই 2। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু এইমাত্র শিখলাম। কিভাবে শিখলাম? এই যে নিট অ্যাসেট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। নিট অ্যাসেট ডিভাইড, এই যে নাম্বার অফ শেয়ার 30,000 বেজে বের করছিলাম, এই যে 30,000 শেয়ার, ঠিক আছে। নিট অ্যাসেট 30,000 শেয়ার হবে আর কি, মানে শেয়ার সংখ্যা হবে 30,000। আর নিট অ্যাসেটটা এই যে এইমাত্র বের করা শিখলাম, অল অ্যাসেট মাইনাস কি আউটসাইড লায়াবিলিটি। এখন এই অঙ্কের সমন্বয় কী দেওয়া আছে সেইটা আমরা একটু পড়বো। আর একটা জিনিস দেখব, এই অঙ্কে অর্ডিনারি শেয়ার আছে কিনা। এই অঙ্কে অর্ডিনারি শেয়ার নাই বিধায় অর্ডিনারি শেয়ার যেমন আগের অঙ্কে বাদ গিয়েছিল, এই অঙ্কে কিন্তু বাদ দিতে পারবো না, কারণ অর্ডিনারি শেয়ার না, সরি, প্রেফার শেয়ার এই অঙ্কে নাই, প্রেফার ডিভিডেন্টও নাই, সেজন্য এই অঙ্কে বাদ দিতে পারবো না। তাহলে আমরা দেখি প্রথম থেকে সমন্বয় কী বলা আছে। গুডউইল দেওয়া, দেখো 70,000 দেওয়া আছে। এই দেখো গুডউইল কিন্তু 70,000 নিচ্ছে। আমরা সরাসরি ট্রান্সফার করে দিই, কারণ আমাদের এইখানে যা দেওয়া থাকবে সেইগুলোই কিন্তু আমরা ট্রান্সফার করব। তাহলে আমাদের শুধু শুধু রেয়ামিল কষ্ট করে না পড়লেও হবে, শুধু শুধু কষ্ট করে রেয়ামিল না পড়লেও হবে। ব্যালেন্স শিট, এই যে গুডউইল আমরা 70,000 পেলাম, তাহলে বসাই দিতে পারি 70,000। মেশিনারি ভ্যালু 1,70,000, তাহলে মেশিনারি দেখো 1,70,000। মার্কেট ভ্যালু অফ বিল্ডিং 90,000, এই দেখো বিল্ডিং 90,000। তারপরে কি আছে, স্টক টাকা 1,85,000। স্টক কত দেওয়া আছে, 1,85,000। এই দেখো স্টক 1,85,000। বুক ডেপ্ট আর এক্সটেন্ড টু 5% অফ অ্যামাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট। কত টাকা করতে হবে, 5% দেখাইতে হবে। বুক ডেপ্ট মানে কি, ব্যাড ডেপ্ট। বুক ডেপ্ট আর ব্যাড মানে কি, ব্যাড ডেট মানে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা আছে কত, 5%। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অফ বুক ডেপ্ট, বুক ডেপ্ট মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল, সেটার কত পার্সেন্ট খারাপ হচ্ছে, 5%, মানে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। তাহলে আমরা দেখো এইখানে অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কোথায়, এই পেজে না ওই পেজে, গুডউইল মেশিনারি বিল্ডিং ফার্নিচার, তাহলে এই পেজে না ওই পেজেই। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কত, 1,33,000। তাহলে এইটা 5% বাদ যাবে, 1,33,000-এর 5% আমরা বাদ দিব। এই যে 1,33,000-এর 5% বাদ দেওয়া 1,26,350। আমরা ওইখান থেকে না পড়ে এইখান থেকেই পড়ব। এরপরে কি আছে দেখি, 5% আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ডু নট ইনক্লুড ডিসপুট বোনাস ক্লেম 80,000 হুইচ 5,000 ইজ লাইকলি টু বি পেইড। কত টাকা আমাদের প্রদান করা লাগতে পারে, 5,000 টাকা। আউট অন এক্সপেন্স ডু নট ইনক্লুড ডিসপুট বোনাস ক্লেম, বোনাসের দাবি আছে, তার মধ্যে 5,000 টাকা আমাদের প্রদান নাও করা লাগতে পারে। আমাদের একটু ওই পেজটা দেখতে হবে, কি বলে লাইবিলিটি পাশে কী দেওয়া আছে এবং এইটার সাথে কি হতে পারে। আমরা একটু এইটাকে একটু অ্যানালাইসিস করে নিই। দেখো বকেয়া খরচ, এই যে বকেয়া খরচ ডু নট ইনক্লুড ডিসপুট বোনাস ক্লেম অফ টাকা 8,000 হুইচ 5,000 ইজ লাইকলি টু বি পেইড। কত টাকা দিতে হবে, 5,000 টাকা দিতে হবে। তাহলে 5,000 টাকা যেহেতু দিতে হবে, এই 5,000 টাকার মধ্যে কত টাকা আমাদের সংরক্ষণ করে রাখা লাগবে, 3,000 টাকা। আমরা একটু মূল অঙ্কে দেখে আসি 3,000 টাকা কীরকম। এখানে দেখি মূল অঙ্ক কোথায়, মূল অঙ্কে এটা কিছুই দেওয়া নাই, তাহলে আমাদের এই সমন্বয় থেকেই সব কিছু করা লাগবে। মূল অঙ্কে এটার ব্যাপারে কিছুই বলা নাই। তাহলে এই যে 8,000 টাকা বোনাসের জন্য
একটা দাবি আছে, সেই দাবিটার মধ্যে 5,000 টাকা কী করতে হবে, পেইড করতে হবে। এখন এইটা কোথায় অন্তর্ভুক্ত আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া খরচ। এই যে বকেয়া খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন এই 5,000 টাকাও কিন্তু বকেয়া খরচের মধ্যে আছে, কিন্তু এই যে 8,000 টাকার মধ্যে কত টাকা আমাদের দিতে হবে, 5,000, বাকি 3,000 কিন্তু এখন দিতে হবে না। তাহলে সেটা আমাদের জন্য একটা সঞ্চিতি করে রাখতে হবে। কি করে রাখতে হবে, সঞ্চিতি। এবং সেটা কিসের জন্য, ভবিষ্যতে যদি এই বোনাসের দাবি সংক্রান্ত মতানৈক্য তৈরি হয়, বোনাসের দাবি সংক্রান্ত মতানৈক্য তৈরি হয়, তখন আমরা ওই টাকাটা প্রদান করব। এখন এর মধ্যে 5,000 তো দিতেই হবে, 8,000 আমাদের মোট দাবি আছে, তাহলে কত টাকা আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চিতি করব, 8,000 মাইনাস 5,000, 3,000 টাকা। তাহলে সেইটা হবে কি, প্রভিশন ফর ডিসপুট অফ লায়াবিলিটি। এরপর আছে কি, ডিভিডেন্ড পেইড ফর লাস্ট 3 ইয়ার। এইটা দেওয়ার কারণ হচ্ছে লাস্ট 3 ইয়ার্সের ডিভিডেন্ড 12%, 11%, 16%। এটা দেওয়ার কারণ হচ্ছে এইটা আমাদের ইল্ড মেথড বা মার্কেট ভ্যালুয়েশন মেথডে লাগবে। আমরা কিন্তু আগে সূত্র দেখি নাই, তোমাদের বলছি যে অঙ্কের মধ্যে দেখাবো। হোয়ার দ্য নর্মাল এক্সপেকটেশন রেট, এনআরআর 10%। এই এনআরআরও আমাদের কিসের জন্য লাগবে, এনআরআরও লাগবে আমাদের ওই মার্কেট ভ্যালুয়েশন মেথডের জন্য। ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ ইস অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ারের মূল্য চাওয়া হয়েছে। এখন দায় পাশের সব কিন্তু আমাদের নেওয়া হয় না, অ্যাসেট পাশের আমরা মোটামুটি দেখো বাকি আছে কি, ক্যাশ বাকি আছে 4,000। তাহলে আমরা এই দেখো ক্যাশ কিন্তু 4,000 নেওয়া হয়েছে। প্রিপেড এক্সপেন্স আছে কত, 3,000। প্রিপেড এক্সপেন্স নেওয়া হয়েছে কত, 3,000। প্রিলিমিনারি এক্সপেন্স এই যে 5,000, এটা কি যাবে না। তাহলে অ্যাসেটগুলো আমরা এই সমন্বয় থেকে দিলাম, আর বাকি যেগুলো সমন্বয় ছিল না সেগুলো আবার আমরা এখান থেকে সরাসরি নিলাম উইদাউট প্রিলিমিনারি এক্সপেন্স। এই গতানুগতিক কমন কথা। আর গুডউইল তো এখানে বের করাই আছে, বিতে আমরা গুডউইল বের করি নাই, যা আছে তাই নিলাম। আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে শুধুমাত্র এই ডিসপুটের অংশটা আমরা সমন্বয় পেলাম, আর বাকি যা আছে এই প্রভিডেন্ট ফান্ড, তারপরে অ্যাকাউন্ট পেয়েবল, আউটস্ট্যান্ডিং, এগুলো সব এইখানে দেওয়া আছে। এইখান থেকে আমরা সরাসরি নিয়ে নেব। আর যদি এগুলোর ব্যাপারে কোনো কথা থাকতো তাহলে সমন্বয় থাকতো। আর ডিভিডেন্ডের ব্যাপার কেন দেওয়া আছে, এনআরআর এর ব্যাপার কেন দেওয়া আছে, মার্কেট ভ্যালু বা ইল্ড মেথডের সূত্রের জন্য। তাহলে দেখো ইন্ট্রিনসিক ভ্যালু মেথড আমরা কিছুক্ষণ আগে শিখছি, একবারে সহজ। এই যে অল অ্যাসেট মাইনাস আউটসাইড লায়াবিলিটি বাদ দিলে যেটা থাকবে তাকে নাম্বার অফ শেয়ার দ্বারা 30,000 দ্বারা ভাগ করব। এখন বলতে পারো স্যার প্রেফার শেয়ার তো বাদ দেই নাই, প্রেফার শেয়ার অঙ্কে নাই, বাদ দেবো কীভাবে, থাকলে বাদ দেবো, না থাকলে তো নাই। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন মেথড তোমরা আগেরটা যেভাবে করছো এখানেও ঠিক একই রকম। এখন আমরা বের করব মার্কেট ভ্যালু মেথড। মার্কেট ভ্যালু মেথডে দুইভাবে করা যায়, তোমাদের কিন্তু সূত্রের ভিতর বলছিলাম, একটা হচ্ছে ডিভিডেন্ডের ভিত্তিতে আর একটা হচ্ছে প্রফিটের ভিত্তিতে। এই সমন্বয়ে কোনো প্রফিট দেয়া নাই, প্রফিট দেয়া না থাকলে তখন আমরা যেটা দেয়া আছে সেইটার ভিত্তিতে করব। আর যদি প্রফিটও দেয়া থাকে, ডিভিডেন্ডও দেয়া থাকে, তাহলে ডিভিডেন্ডের ভিত্তিতেও করব, প্রফিটের ভিত্তিতেও করব। এমনকি শুধুমাত্র ডিভিডেন্ড দেওয়া আছে, সেই জন্য আমরা ডিভিডেন্ডের ভিত্তিতে মার্কেট ভ্যালুয়েশন মেথড করব। মার্কেট ভ্যালুয়েশন আর একটা নাম কি, ইল্ড ভ্যালুয়েশন মেথড। এখন সেটার ক্ষেত্রে সূত্রটা কি, অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে অ্যাভারেজ ডিভিডেন্ড কত টাকা, এই যে 3 বছরের ডিভিডেন্ড কত, 3 বছরের ডিভিডেন্ড 12%, 11%, 16%, 12%, 11%, 16%। এই ডিভিডেন্ডগুলো আমরা শেয়ারের উপর ধরে তাকে আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড করব। এই যে 12%, 11%, 16%-এর এমনকি আমরা 3 দ্বারা মানে অ্যাভারেজ করছি কত, 1.3 আসছে। সেই 1.3-কে নর্মাল রেট অফ রিটার্ন 10% দ্বারা ভাগ, তাহলে বেরোয়েছে কত, 13 টাকা। তাহলে এই 13 টাকা হবে কি, মার্কেট ভ্যালুয়েশন অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। ফেয়ার ভ্যালু তো সোজা, ইন্ট্রিনসিক ভ্যালুতে 19 টাকা 80 পয়সা আর মার্কেট ভ্যালুতে 13 টাকা। 19 টাকা 80 পয়সা, 13 টাকা যোগ 2 দ্বারা ভাগ। আমাদের চাইছে কিন্তু এই যে ফেয়ার ভ্যালু মেথডে,
ফেয়ার ভ্যালু মেথডে। ফেয়ার ভ্যালু করতে হলে দুইটাই লাগবে, ইন্ট্রিনসিকও লাগবে, মার্কেট ভ্যালুও লাগবে, দুইটাই লাগবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের তাহলে আবার পুরোটা সূত্রই কভার করে, শুধুমাত্র ডিভিডেন্ডটা নাই, মানে সরি ডিভিডেন্ড না, তো প্রফিটটা দেয়া নাই, শুধুমাত্র একটা জিনিসই বাকি, প্রফিটটা বাকি। তাহলে আমরা আর একটা অঙ্কে যাব। এই অঙ্ক পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে আমরা আর একটা অঙ্কে যাব। আচ্ছা, তার আগে আমি একটু টাইম ওয়েট হয়ে যাবে, নতুন করে একটু কল দিয়ে নিচ্ছি, কারণ এখন দেখো 44 নম্বর অঙ্কটা দেখব। এটা 2-1 বছর আগেই আসছে অ্যাকাউন্টিং থিওরিতে। এইখানে তথ্যগুলো আমরা একটু প্রথমে দেখি কি কি বলা আছে। এটা আসছে আমাদের 2022-এ। তাহলে তোমরা পরীক্ষার্থী কত? 25-এর পরীক্ষিত মানে না, 22, 23, 24, 25, 25-এর পরীক্ষিত। তাহলে তোমাদের 2 বছর আগের কোশ্চেন এটা। এইখানে আগে করণীয়টা পড়ব। করণীয়টা কোথায় লেখা আছে? ইগনোরিং ট্যাক্সেশন, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার অন দ্য ইল্ড অ্যান্ড নেট অ্যাসেট বেসিস। ইল্ড অ্যান্ড নেট অ্যাসেট বেসিস। এখন ইল্ড মেথডের ক্ষেত্রে দেখো এই অঙ্কে কিন্তু প্রফিট দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে এই একটু আগে আলোচনা করছি, প্রফিট দেওয়া থাকলে ইল্ড মেথড বা মার্কেট ভ্যালু মেথড, ইল্ড মেথড বা মার্কেট ভ্যালু মেথডে কী করতে হবে? দুইভাবেই করা যায়, প্রফিটের ভিত্তিতে করা যায়, ডিভিডেন্ডের ভিত্তিতে করা যায়। এই অঙ্কে কোনো ডিভিডেন্ডের হার নাই, তাহলে আমরা কি করব? শুধুমাত্র প্রফিটের ভিত্তিতে বের করব। তাহলে আমরা শুরু করি। এইখানে সমন্বয়গুলো পড়া। সমন্বয় কি কি আছে? সমন্বয় আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভ্যালুড 1,30,000। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের আমরা কত নেবো? 1,30,000। মেশিনারি নেব কত? 60,000। আর টাকা 5,000 ব্যাড আর কি ডেটর্স আর ব্যাড, মানে ডেটর্সের কত টাকা বাদ যাবে? 5,000 টাকা। ডেটর্স আছে কত? 55,000। ডেটর হবে কত? 5,000 বাদ দিলে 50,000। এই মাত্র 3টে সমন্বয় দেওয়া আছে। তাহলে বাকি আর কি আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের মূল্য তো দেওয়াই আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত? 70,000, সেটার ভ্যালু এইখানে দেওয়া আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ভ্যালু দেওয়া আছে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক আসলে কী ধরনের সম্পত্তি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এটা কি যাবে কি যাবে না বলো তো, দেখি কে বলতে পারে। এটা কিন্তু শেয়ার ভ্যালুয়েশন। ট্রেডমার্ক এখানে যাবে, কারণ হচ্ছে অল অ্যাসেট উইদাউট ফিকটিসিয়াস অ্যাসেট, মানে ফিকটিসিয়াস অ্যাসেট কি? প্রিলিমিনারি এক্সপেন্স বাদে, প্রিলিমিনারি এক্সপেন্স বাদে। আর এই অঙ্কে কিন্তু এই দেখো গুডউইল কিন্তু দেয়া আছে, গুডউইল আমাদের বের করা লাগবে না। গুডউইল যদি যায় ট্রেডমার্কও যাবে, কারণ এটা কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। যাবে নাকি ফিকটিসিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পত্তি। স্টক যা আছে তাই নেব, কারণ মার্কেট ভ্যালু দেওয়া নাই। ডেটর্স তো বলছি 50,000 নেব, ক্যাশ 20,000 আছে, 20,000 নেব। আর এখানে লাইবিলিটি আছে কি? এই যে এইখান থেকে লাইবিলিটি আমরা নিয়ে নেব। কি কি লাইবিলিটি আছে? ক্রেডিটর্স আছে, তারপর কি আছে? ওয়ার্কার সেভিংস অ্যাকাউন্ট আছে, ট্যাক্স রিজার্ভ আছে। এই কয়টা জিনিস আমরা লাইবিলিটি হিসেবে নেব। কী কী? আর জেনারেল রিজার্ভ তো মালিকানা সত্ত্বা, শেয়ার ক্যাপিটাল মালিকানা সত্ত্বা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মালিকানা সত্ত্বা। তাহলে বাকি এই তিনটে কি? এই তিনটে হচ্ছে লাইবিলিটি, আমরা এগুলো বাদ দেব। আর এছাড়া এদিকে কি আছে? ইটি দ্য কোম্পানি প্র্যাকটিস ট্রান্সফার 20% অফ প্রফিট টু রিজার্ভ। রিজার্ভের 20% কোথায় স্থানান্তর করে? প্রফিটে স্থানান্তর করে। ইগনোরিং ট্যাক্সেশন, ফাইন্ড আউট দ্য শেয়ার ভ্যালু। সিমিলারলি গিভেন কোম্পানি ইল্ড 12% অন দ্য মার্কেট ভ্যালু দেয়ার শেয়ার। কত পার্সেন্ট অর্জন করে? 12% অর্জন করে। নর্মাল রেট অফ রিটার্ন, গুডউইল দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায় এটাকে। ওই যে এর আগে যা আলোচনা করছি তাই। দেখো এগুলো তো আলোচনা হয়ে গেছে। গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ট্রেডমার্ক, স্টক, ডেটর 50,000, 5,000 বাদ দিয়ে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এগুলো তো আমরা আলোচনা করছি। এগুলো থেকে আমরা 3টা
কারেন্ট লাইবিলিটি বাদ দেবো, সেইটা বাদ দিলে থাকবে কি নেট অ্যাসেট। এখন এখানে প্রেফার শেয়ার নাই, সেজন্য বাদও দিতে পারিনি। ইন্ট্রিনসিক ভ্যালু হবে কত, নেট অ্যাসেট ভিত্তিক মেথড কি ইন্ট্রিনসিক ভ্যালু, নেট অ্যাসেট আছে 3,25,000, নাম্বার অফ শেয়ার আছে কত 10 টাকা করে, 1 লাখ দেওয়া আছে 10,000 শেয়ার, 10,000 শেয়ার দ্বারা বলে ভাগ দিলে 32 টাকা 50 পয়সা। আর একটা চাওয়া হয়েছে কি ইল্ড ভ্যালুয়েশন মেথডে। ইল্ড ভ্যালুয়েশন মেথডে এইখানে আমরা কোন মেথডে করব, শুধুমাত্র প্রফিটের ভিত্তিতে। কোন ভিত্তিতে, প্রফিটের ভিত্তিতে। সূত্র হবে কি ভ্যালু পার শেয়ার, এই সূত্রটা তোমাদের মুখস্থ করা লাগবে। একটু আগে একটা সূত্র দেখছো যেটা ছিল কি অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইন্টু 100, আর এটা কি এক্সপেক্টেড রেট ডিভাইডেড বাই এনআরআর ইন্টু পেইড আপ ভ্যালু পার শেয়ার। এটা কিন্তু মুখস্থ করতে হবে, এক্সপেক্টেড রেট ডিভাইডেড বাই এনআরআর ইন্টু পেইড আপ ভ্যালু পার শেয়ার। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কে দেওয়া আছে 12%, পেইড আপ ভ্যালু পার শেয়ার 10 টাকা করে দেওয়া আছে। আমাদের শুধু বের করতে হবে কি এই 41 টাকা 33 পয়সা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এইটা বের করতে হবে। শুধুমাত্র বের করতে হবে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটা কিসের ভিত্তিতে বের করব, প্রফিটের ভিত্তিতে। এই দেখো প্রফিট 3 বছরের প্রফিট আমরা প্রথমে যোগ করব, তারপর আমরা এভারেজ করব। 3 বছর প্রফিট আছে কত 45, 55, 55। এখন শেষের বছরে কিন্তু ব্যাড ডেপ্ট আছে, আমরা কিন্তু ওই যে কিছু সমন্বয় করে থাকি, মনে আছে কিনা তোমাদের, ইনভেস্টমেন্টের সুদ, লোনের সুদ, ব্যাড ডেপ, ডিপ্রিসিয়েশন। ঠিক এখানে ব্যাড ডেপ আছে বিধায় ব্যাড ডেপটা বাদ দিয়ে নেওয়া লাগছে। 60,000 টাকা প্রফিট ছিল, 5,000 বাদ দিয়ে 55,000। 3টা প্রফিট যোগ হয়েছে, 3 দিয়ে ভাগ হইলে 51,667। অঙ্কে কিন্তু 20% রিজার্ভ ফান্ডে পাঠাইতে বসে। তাহলে 20% রিজার্ভ ফান্ডে পাঠানোর পর প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড থাকে 41,333। তাহলে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড হবে কীভাবে, রিটার্ন প্রফিট ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। তার আমাদের এই এতটুকু জিনিস আমাদের বের করতে হবে। এইখানে আসলে জটিলভাবে ভাবা যাবে না, অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। কী করতে হবে, এখানে সকাইকে করছে তো এই জন্য বড়ো লাগতেছে। অ্যাভারেজ প্রফিট থেকে এই যে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার, এটা কিন্তু সব অঙ্কে থাকবে না, থাকলে বাদ দেবা, না থাকলে বাদ দেবে না। অ্যাভারেজ প্রফিট করলেই হয়। সাধারণত বেশিরভাগ অঙ্কে কি অ্যাভারেজ প্রফিট করলে এইসব সমন্বয়ও থাকে না, বেশিরভাগ অঙ্কে কি এইসব সমন্বয় থাকে না। এই অঙ্কে সমন্বয় আসে বিদায় এরকম সকেকে যোগ করছে। তোমাদের সাধারণত হবে কি অ্যাভারেজ প্রফিট বের করলেই হবে। তাহলে অ্যাভারেজ প্রফিট যেটা হবে তাকে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ ইন্টু 100। সাধারণত সব অঙ্কই এরকম হবে, অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের একটু বাড়তি কাজ হয়েছে, ব্যাড ডেপ্ট আছে বিদায় বাদ দেওয়া লাগছে প্রফিট থেকে, আর ট্যাক্সের ওই রিজার্ভ ফান্ডের ট্রান্সফারের জন্য আমাদের 20% বাদ দেওয়া লাগছে। এছাড়া নর্মালি কি অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইন্টু 100। তাহলে যেটা হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সেইটা আমরা বসাবো, নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে, পেইড আপ ভ্যালু 10 টাকা করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সবগুলো মেথডেরই ধারণা নেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র কি করব,